নমস্কার। আমাদের মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অংশগ্রহণকারীকে এবং আজকের যিনি এই অনুষ্ঠান কর্মশালা পরিচালনা করবেন তাকে স্বাগত এবং হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের থেকে শুরু হচ্ছে আমাদের 8 দিন ব্যাপী কর্মশালা। একটি নতুন উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আগে হয়নি তা নয়, কিন্তু এই যে 8 দিন ব্যাপী এই কর্মশালা, এটি একটি নতুন উদ্যোগ। এই 8 দিনে আমাদের শিল্পের, সাহিত্যের, বিজ্ঞানের, দর্শনের বিভিন্ন দিক নিয়ে, নির্বাচিত দিক নিয়ে আলোচনা করা হবে। যারা অংশগ্রহণকারী তারা শিখবেন, যিনি শেখাবেন তার কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমেও শিক্ষাকে আরো গভীরতর করবেন। গীতায় আছে না, পরিপ্রশ্নে ন সে বয়া। তো এই যে পরিপ্রশ্ন না করলে তো শিক্ষা পূর্ণ হয় না। রবীন্দ্রনাথ বলেছেন যে প্রশ্ন না জাগলে শিক্ষা পূর্ণ হয়েছে বলা যায় না। কাজেই সেদিক থেকে যারা শিক্ষার্থী, অংশগ্রহণকারী, তারা সমস্ত দিক থেকে নিজেদের তৈরি রাখবেন, যাতে তারা, যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন অর্থাৎ শিক্ষকের ভূমিকায়, তার কাছ থেকে সমস্তটুকু আদায় করে নিতে পারবেন। কেননা যিনি শেখাবেন তিনি সমস্তটুকু দিতেই এসেছেন। আমরা প্রথম দিনের বিষয় হিসেবে নির্বাচিত করেছি ভারতের নাট্যশাস্ত্র ও প্রাচীন ভারতের নাট্যচর্চা বিষয়ে তুলনামূলক আলোচনা। এটি অবশ্য স্বীকার্য যে সাহিত্যের বিভিন্ন দিকের মধ্যে নাট্যশাস্ত্র শুধু যে একটি গুরুত্বপূর্ণ দিক নয়, এটি একেবারে মানুষের মধ্য থেকে উঠে এসেছে। শুধু আমাদের দেশে নয়, সমস্ত দেশে, সেই যে গ্রিক নাটকের যুগ থেকেও যদি দেখি, একেবারে মানুষের মধ্য থেকে উঠে এসেছে। ফলে এক অর্থে এটিকে একেবারে পিপলস আর্ট বলা যায়। কাজেই সাহিত্যের এবং স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। যিনি এই বিষয়ে আলোচনা করবেন তিনি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে প্রাক্তন অধ্যাপক ডক্টর বিজয়া গোস্বামী। তিনি এ বিষয়ে একজন যাকে বলে আমরা অথরিটি। তিনি এর আগেও আমাদের অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে তার বক্তৃতা এত হৃদয়গ্রাহী হয়েছিল যে অংশগ্রহণকারীরা, শ্রোতারা এবং যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, বিশেষজ্ঞরা, অন্যান্য বিশেষজ্ঞরা ছিলেন, প্রত্যেকে এক বাক্যে সেই বক্তৃতার ভূয়সী প্রশংসা করেছেন এবং তা দিয়ে তারা যে ঋদ্ধ হয়েছেন সেটি অকপটে স্বীকার করে আমাদের কাছে পত্র পাঠিয়েছেন। কাজেই এমন একজন মানুষকে
প্রথম দিনে অর্থাৎ আমাদের এই 8 দিনের কর্মশালা সূচনা পর্বে পেয়ে আমরা নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমরা আমাদের এই কর্মশালা শুরু করছি। আমি অধ্যাপিকা ডক্টর গোস্বামীকে তার কাজ শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রার্থনা করছি আয়ম আরম্ভ শুভায় ভবতু। ওভার টু ডক্টর বিজয়া গোস্বামী। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আহ্বান করার জন্য, এবং এখানে যারা উপস্থিত আছেন শোনবার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। আশা করি যা আমি বলবো হয়তো তাদের মনোগ্রাহী হবে, এরকম আশা নিয়ে আমি বলতে শুরু করছি। এর আগেও আমি এখানে বলেছি এবং সেটা সকলে অনুমোদন করেছেন বলে আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে আবার ডেকেছেন। তবে আমি গোড়াতে একটু ক্ষমা চেয়ে নিই। প্রথমত আমার বিদ্যাবুদ্ধি সম্বন্ধে আমার পূর্ববর্তী যিনি এতটা সুখ্যাতি করলেন, অত কিছু বিদ্যাবুদ্ধি আমার নেই, মানে যা বলা যেতে পারে ঘষা মাজা করে করে যেটুকু হয়েছে। এবং আমার অত্যন্ত আশা আছে যে এখানে যারা শুনতে এসেছেন তারা প্রশ্ন করে, প্রতিপ্রশ্ন করে বা তাদের নিজস্ব ধারণা আমাদের সঙ্গে শেয়ার করে আমাকে এই ব্যাপারে উপকৃত করবে। দ্বিতীয় যে ব্যাপারে ক্ষমা চাইবার আছে, যে আমার শরীর খুব একটা সুস্থ নেই, সদ্য ভাইরাল থেকে উঠেছি এবং বলতে গেলে আজকেই মোটামুটি স্বাভাবিকভাবে একটু কথাবার্তা বলতে পারছি। যদি কোনো ছেদ পড়ে বা কোনো সমস্যা জন্মায় তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। গোড়া থেকে আমি সেই ব্যাপারে ক্ষমা চেয়ে রাখছি। এখন আমার বক্তব্য শুরু করছি। আমার বলা শেষ হলে আমি বেশ খানিকটা সময় দিতে চাই যাতে করে আপনারা একটুখানি এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন। আমরা সবাই মিলে যাতে একটু আলোচনা করে আর একটু আমরা ঋদ্ধ হতে পারি। তো আমি আমার সামনে অবশ্য ঠিক হাতের কাছে সবসময় ঘড়ি থাকে না বা তাকাতে ভুলেও যাই। মোটামুটি মিনিট 10 সময় হাতে রেখে আমি থেমে যাব। তারপরে আপনাদের যা জিজ্ঞাসা করার আছে বা যদি কোনো মন্তব্য করার থাকে বা কিছু তাদের মতামত শেয়ার করা থাকে দয়া করে করবেন। আমি শুরু করছি। এখন নাট্যশাস্ত্রের ব্যাপার নিয়ে আলোচনাটা প্রাথমিকভাবেই হচ্ছে, কিন্তু সেখানে একটা তুলনামূলক ব্যাপার রয়েছে, সেই প্রসঙ্গে আমরা ধীরে ধীরে আসব। আগে নাট্যশাস্ত্রের সম্বন্ধে একটুখানি কথাবার্তা বলতে হবে। আমরা জানি যে এই যে অভিনয় বস্তু যেটা চোখের সামনে দেখা যায়, এটা খুব প্রাচীন কাল থেকে আমাদের দেশ, শুধু আমাদের দেশে কেন সব দেশেই অত্যন্ত একটি জনপ্রিয় মাধ্যম। আমরা আমাদের প্রাচীন ভারতে দেখি যে দুই প্রকারের কাব্য স্বীকার করা হতো, একটা শ্রব্য আর একটা হলো দৃশ্য। শ্রব্য হলো যেটা কানে শোনা যায়। কানে শোনা কেন? কারণ তখন তো ছাপা বইটই ছিল না এত, সুতরাং যে ধরনের কাব্য পাঠ করা যায় এবং অন্য লোকে শুনতে পারে, একটা কাব্য রচনা করলে, একটা যে কোনো গ্রন্থ রচনা করলে আমরা সেটা লোকের কাছে ছড়িয়ে দেবো কি করে? আমরা বই ছেপে বার করি। এই যে বই মেলা সদ্য গেল, কিন্তু তখন তো এসব ছিল না।
হয়তো একটা পুঁথি থাকতো, সেই পুঁথি থেকে পাঠ করে অন্য সব শ্রোতারা শুনতেন। তো কাজেই সেই জন্যই সেটা হলো শ্রব্য কাব্য। আর দৃশ্য হলো যেটা চোখের সামনে আমরা দেখতে পাই, অর্থাৎ যেটাকে বলা হয় অভিনয়, যেটা অভিনয়ের দ্বারা সর্বসাধারণের চোখের সামনে উপস্থিত করা হয়। আবার কাব্যের আরেক প্রকার ভাগ আছে, গদ্য, পদ্য এবং মিশ্র। গদ্য পদ্য তো বোঝাই যাচ্ছে, একটা হলো যার মধ্যে ছন্দবদ্ধ রচনা নেই, সেটা হলো পদ্য। খুব মানে যাকে বলে খুব গোদা বাংলায় বলছি। আর পদ্য হলো যেখানে সেই হলো সেখানে যেখানে সেই ছন্দবদ্ধ রচনা রয়েছে, আর গদ্য হচ্ছে যেমন আমরা সহজ ভাষায় কথা বলি। আর একটির মধ্যে কাব্যিক ছন্দ আছে, দ্বিতীয়টির মধ্যে নেই। আর মিশ্র কাব্যে পদ্য এবং গদ্য দুই আছে। এইসব বিবরণ আমরা সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এবং নাট্যশাস্ত্রে পাই। এর মধ্যে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ভারতের নাট্যশাস্ত্র, বা যাকে বলা হয় নাট্যবেদ। এই নাট্যশাস্ত্র বা নাট্যবেদ হলো পঞ্চম বেদ। এই গ্রন্থ যদিও আমরা বলি এটা ভারতের নাট্যশাস্ত্র, অর্থাৎ ভরত মুনি এইটি রচনা করেছেন, কিন্তু ভরত মুনি এটা আসলে রচনা করেননি। সেই প্রসঙ্গে আসছি পরে। এই গ্রন্থে বহু শতাব্দী চিন্তাধারার সংকলন ঘটেছে। যেমন আমরা বৈদিক সাহিত্যে দেখি যে বিভিন্ন সময়ে মন্ত্রাদি সব সংকলন করা হয়েছে, এবং এই সংকলন ঘটতে অন্তত 1500-2000 বছর লেগে গেছে। তেমনি এই নাট্যশাস্ত্রেও অনেক বেশ কিছু শতাব্দীর চিন্তাধারার সংকলন ঘটেছে। এই সংকলন মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে হয়েছে, তবে তারপরেও যে সংযোজন হয়েছে তারও যথেষ্ট প্রমাণ আমরা পাই। এইটা হলো ভারতীয়, বিশেষ করে সংস্কৃত নাট্যশাস্ত্রের ব্যাপার। অপরদিকে পাশ্চাত্য সাহিত্যেও আমরা দেখেছি নাট্য ভাবনা রয়েছে। এখানে সবচেয়ে প্রাচীন চিন্তা পাচ্ছি অ্যারিস্টটলের গ্রন্থে। গ্রিসে অ্যারিস্টটলের গ্রন্থে আমরা পাচ্ছি। অ্যারিস্টটল ছিলেন দার্শনিক প্লেটোর প্রিয় শিষ্য। 367 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্লেটোর একাডেমিতে আসেন এবং 335 খ্রিস্টপূর্বাব্দে নিজস্ব লিসিয়াম বা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অতএব তার চিন্তাধারা ও নাট্যশাস্ত্র কথিত চিন্তাধারার তুলনা হতেই পারে। অ্যারিস্টটল বলেছেন, it is possible to represent the same subject in a variety of ways. It may be done partly by narration and partly by assumption of a character other than one's own, which is Homer's way, or by speaking in one's own person without any change, or by representing the characters as performing all the actions dramatically. এর মধ্যে কাব্য, নাট্য সব রকম ভাগই এসে যায়। এই কথাগুলো অ্যারিস্টটল বলেছেন তার পোয়েটিক্স বা আর্ট অফ পোয়েট্রি গ্রন্থে। পাশ্চাত্য জগতে প্রধানত অ্যারিস্টটলের মত অনুসরণ করা হলেও পরবর্তীকালে অনেক নতুন মতামত তার সঙ্গে সংযুক্ত হয়েছে। সেগুলো নিয়ে পরে সময় পেলে আরেকটু বিস্তারিত বলা যেতে পারে। আজকে এই স্বল্প পরিচিতির মধ্যে আজকে হবে না, আমাদের তো আরো সুযোগ আছে, তখন হয়তো আরেকটু আলোচনা করা। ভারতবর্ষে নাট্যশাস্ত্রের পরেও অনেক চিন্তা ভাবনা হয়েছে। সেগুলো কোনো টিকাকার বা শাস্ত্রকার মেনেছেন, কেউ বা মানেননি, আবার কেউ নতুন নতুন চিন্তাধারাও নিয়ে এসেছে। তো তাদের মধ্যে আবার কিছু লোকের নাম অবশ্যই আমাদের করতে হবে। যেটা আগেই বলছি, অনেক প্রাচীন কাল থেকে নাট্যশাস্ত্রের সংকলন শুরু হয়েছে। এই নাট্যশাস্ত্র বা নাট্যবেদ, এটা আগেই বলেছি এটা ভরতের সৃষ্টি নয়, এবং নাট্যশাস্ত্রেই বলা হয়েছে যে এই নাট্যশাস্ত্রের স্রষ্টা হচ্ছেন কে? স্বয়ং ব্রহ্মা। এই নাট্যশাস্ত্র বা নাট্যবেদ
স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। ভরতমুনি এই নাট্যশাস্ত্রের যেখানে শুরু হচ্ছে সেখানেই বলছেন যে তার কাছে সব মুনি ঋষিরা এসেছেন জানতে যে এই নাট্যশাস্ত্র বা নাট্যবেদের সূচনা হলো কিভাবে। তিনি তখন তাদের এই ব্যাখ্যা দিচ্ছেন যে কিভাবে এই সূচনা হয়েছিল। তিনি বলছেন, যখন সত্যযুগের অবসান ঘটল, আমরা জানি সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ। আমরা এখন কলিযুগে রয়েছি। কলিযুগ সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ সে সম্বন্ধে আপনারা সকলেই অবহিত, দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। কিন্তু সত্য যুগে সবকিছুই ছিল একেবারে শ্রেষ্ঠ, সেখানে মানুষের চরিত্র শ্রেষ্ঠ ছিল, তাদের চিন্তা ভাবনাও অনেক উন্নত ছিল, এরকম মনে করা হয়। কিন্তু সত্যযুগের যখন অবসান হলো, তখন শুরু হলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগের প্রারম্ভে সমস্ত জগৎ কাম, লোভ এবং ক্রোধের বশীভূত হয়ে পড়ল। ফলে সমস্ত মানুষেরা অত্যন্ত অমার্জিত এবং নিজ ধর্ম পালনে বিমুখ হয়ে পড়ল। তখন এই যে একটি অত্যন্ত অবাঞ্ছিত পরিবেশ সৃষ্টি হলো, তখন দেবরাজ ইন্দ্র সব দেবগণকে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তারা ব্রহ্মাকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করলেন যে একটি শ্রব্য এবং দৃশ্য বিনোদন তারা চান। এখন কথা হচ্ছে 4টি বেদ তো রয়েইছে, হ্যাঁ, এবং আমাদের দেশে বলা হয়ে থাকে যে চতুর্বর্গ লাভ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ লাভ করা হলো শাস্ত্রের উদ্দেশ্য। কিন্তু বাস্তবিক এই যে 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এগুলির মধ্যেই চতুর্বর্গ লাভের যা কিছু উপায় সব পাওয়া যায় বলে কথিত হয়। তাহলে আবার একটা বেদ জাতীয় জিনিস সৃষ্টি করার প্রসঙ্গ উঠল কি করে? দেবতারা বিনোদন যেটি চেয়েছিলেন সেটাকে তারা বেদ হিসেবেই চেয়েছেন। এবং বেদ হিসেবে তারা কেন চেয়েছে? আমরা যে 4টি বেদ পাচ্ছি, ঋক, সাম, যজু এবং অথর্ব, এরা সবকটি হচ্ছে যজ্ঞ নির্ভর। ঋগ্বেদে ঋক মন্ত্রের পাঠ হয়, সামে রয়েছে সামবেদে যজ্ঞ চলাকালীন যেসব গান গাওয়া হয়, যজুর্বেদে হাতে কলমে যজ্ঞের নির্দেশ, এবং অথর্ববেদ সেখানেও আমরা অনেক ঋগ্বেদের মতোই মন্ত্র পাই। এগুলো সবই হচ্ছে যজ্ঞ নির্ভর, সবগুলো যজ্ঞের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এইগুলি সব যা কিছু শিক্ষণীয় বিষয় সব কিছু এখান থেকে আমরা পাচ্ছি বটে, কিন্তু এই যে 4 বেদ আমরা পাচ্ছি, এই 4টি বেদ হচ্ছে শূদ্রাদি জাতির অগম্য। এই যে 4টি বেদ, এই 4টি বেদ চর্চা করার, অর্থাৎ এগুলি শিক্ষা করার, পাঠ করার এবং লোকের কাছে এগুলি প্রচার করার যে ক্ষমতা, যে শক্তি, যে অধিকার, সেটা শুধুমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য জাতির আছে। কারণ তাদের উপনয়ন হয়, শূদ্রাদি যেসব জাতির উপনয়ন হয় না, বেদ তাদের কাছে অগম্য। অর্থাৎ বেদ পাঠের, বেদ চর্চার অধিকার তাদের নেই। কিন্তু এখানে ইন্দ্রাদি দেবগণ নিজেরাই চাইছেন যে আরেকটি বেদ, পঞ্চম বেদ সৃষ্টি করা হোক, যেটা কিনা হবে যে সমস্ত জাতি যাদের কাছে চতুর্বেদ অগম্য, এই বেদ তাদের কাছে গম্য হবে, তাদের অধিকার থাকবে এই পঞ্চম বেদে। একটু আগেই আপনারা শুনলেন মানুষের মধ্যে থেকে এই নাট্যচর্চা উঠে এসেছে। সেই প্রসঙ্গেই নাট্যবেদ এমন ভাবে মানুষের
কাছে এসেছে, মানুষের ভিতর থেকেই এসেছে। এই যে পঞ্চম বেদ বা নাট্যবেদ, এটা সাধারণ মানুষের জন্য। এর উপাদান সংগ্রহ করা হয়েছিল কিন্তু চতুর্বেদ থেকে। ঋগ্বেদ থেকে পাঠ, পাঠ অবশ্যই যখন আমরা দেখি একটা কোনো নাটক অভিনয় হচ্ছে, সেখানে পাঠ মুখস্থ করে বলা তো আমাদের জানাই আছে, এটা আমরা করেই থাকি। তারপর গান, গানও নাটকের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। গান এসছে সামবেদ থেকে। যজুর্বেদ থেকে এসছে অভিনয়। অভিনয় নানা রকম হয়, বাচিক অভিনয়, আঙ্গিক অভিনয় ইত্যাদি। এগুলোর প্রসঙ্গে আমরা পরে। নাটক যখন মানুষের কাছে প্রযোজনা করা হচ্ছে, তার মধ্যে যদি রস না থাকে, মানুষ যদি সেটা উপভোগ করতে না পারে, তবে তার আবেদন কোথায়? এইগুলি দিয়ে, এই চারটি বেদ থেকে এই চারটি উপাদান দিয়ে পঞ্চম বেদ নাট্যবেদ গড়ে ওঠে। এইভাবে কি হলো, নাট্যশাস্ত্রের বেদত্ব প্রতিষ্ঠিত হলো। ব্রহ্মা নিজে এই পঞ্চম বেদ সৃষ্টি করে দেবগণকে বলেছেন, এই নাট্যশাস্ত্র তারা যেন দেবগণের দ্বারা প্রয়োগ করতে সচেষ্ট হন। এই নাট্যশাস্ত্রীর, তাহলে এই নাট্যশাস্ত্র যে প্রয়োগ করা হবে, এগুলো কে প্রয়োগ করবে? এক তো হলো এই নাট্যশাস্ত্র চর্চা করার, অধ্যয়ন করার অধিকার দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু এখানে ব্রহ্মা বলছেন যে নাট্যশাস্ত্রের অধিকারী হবেন কে? যারা এই নাট্যশাস্ত্র প্রয়োগ করতে পারেন। আমরা জানি অন্য চারটি বেদের অধিকারী এবং যারা সেগুলির প্রয়োগ করতে পারেন, তারা হচ্ছেন উচ্চ বর্ণের যেসব ব্যক্তিত্ব, পুরোহিত, তারা। কিন্তু এখানে কারা এই কাজটা করতে পারবে? ব্রহ্মা নিজেই বলছেন দেবগণের দ্বারা প্রয়োগ করা। এই নাট্যশাস্ত্রের অধিকারী কেমন হবে? কুশলা ये विदग्धाश्च प्रगल्भाश्च जितश्रमा ते स्वयं नाट्य संज्ञो हि वेद संज्ञामताम त्वया। যারা হবেন কুশল, অর্থাৎ বিদ্যা গ্রহণ ও ধারণে সমর্থ, যারা বিদগ্ধ অর্থাৎ গ্রহণ ও বর্জন বিষয়ে পটু, যারা প্রগল্ভ অর্থাৎ বাকপটু, আত্মবিশ্বাসী, যারা হচ্ছেন জিতশ্রম অর্থাৎ নাট্য মঞ্চস্থ করতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তাতে তারা ক্লান্ত বা ক্ষীণ হবেন না। এই ধরনের গুণ যাদের আছে, তারাই এই নাট্যবেদকে প্রয়োগ করতে সমর্থ হবেন। প্রথমত, বিদ্যা ধারণ ও গ্রহণের ক্ষমতা একটা বড় ক্ষমতা। এটা না হলে তারা কখনোই প্রয়োগ করতে পারবেন না। দ্বিতীয়ত, গ্রহণ এবং বর্জন। বিদ্যা শিক্ষা করতে গেলে আমাদের বুঝতে হয় যে কোনটা আমরা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না। তৃতীয়ত, তারা হবেন বাকপটু এবং আত্মবিশ্বাসী, যাকে আমরা আজকে বলবো স্টেজ ফ্রি। মঞ্চে উঠে যদি কেউ হোঁচট খায়, আশঙ্কিত হয়, কি করে প্রয়োগ করবে সেটা বুঝতে পারে না বা পাঠ ভুলে যায়, তাহলে তার পক্ষে অভিনয় করা সম্ভব নয়। এবং জিতশ্রম হতে হবে, কারণ আমাদের মধ্যে যারা কোনোভাবে নাটক করার সঙ্গে যুক্ত, তারাই জানেন যে কি ধরনের অমানসিক পরিশ্রম করতে হয় যাতে করে এই কাজটি সম্পন্ন করা যায়। তো এই সব কাজ কে করবেন? ব্রহ্মানের নির্দেশের উত্তরে ইন্দ্র কি বলছেন? ইন্দ্র বলছেন দেবতারা নাট্যবেদের গ্রহণ, ধারণ, জ্ঞান ও প্রয়োগে অসমর্থ। এত বড় কথা বলছেন স্বয়ং ব্রহ্মা, স্বয়ং দেবরাজ ইন্দ্র। অতএব এরা নাট্যকর্মের অযোগ্য। অতএব ব্রহ্মাকে তিনি
উপদেশ দিচ্ছেন যে আপনি ঋষিদের এই বিদ্যা দান করুন। ঋষিরা হলেন মানুষ, তারা, এই ঋষি বলতে এখানে বোঝানো হচ্ছে ভরতের শিষ্যদের। এদের প্রসঙ্গেও আসছি পরে। এ কথা শুনে ভরত স্বয়ং ভরতমুনিকে, ব্রহ্মা স্বয়ং ভরতমুনিকে বললেন, তুমি তোমার শতপুত্র সমেত এই বেদের প্রয়োগে কর্তা হও। তাহলে ভরত নাট্যশাস্ত্র বা নাট্যবেদ রচনা করেননি, তিনি প্রয়োগ মাত্র করেছেন। এবং যাদের তিনি এই কাজে তাকে সহায়তা করতে ডেকেছেন তারা হলেন ভরতের শতপুত্র। তাহলে ব্রহ্মার আদেশ মতো ভরত তার শতপুত্রকে নাট্যবেদ শিক্ষা দিলেন। শতপুত্র, আমরা জানি শতপুত্রের কথা আমরা পৌরাণিক ভাবে অনেক জায়গাতেই পড়ি। আমরা মহাভারতেই তো দেখেছি ধৃতরাষ্ট্রের শতপুত্র ছিল, কিন্তু এখানে মনে করা হয় ভরতের এই শতপুত্র আসলে এই ভরতের সম্প্রদায়ের শিষ্য। অভিনেতাদের অনেক সময় ভরতপুত্র বলা হয়। আমরা অনেক সংস্কৃত নাটকে দেখি সূত্রধার বা অন্যান্য অভিনেতাদের ভরতপুত্র বলা হচ্ছে। তারা ভরতের পুত্র, মানে তারা ভরতের শিষ্য। তার মানে পৃথিবীতে যত মানুষ অভিনয় করেন তারা সবাই ভরতপুত্র, অর্থাৎ ভরতের সম্প্রদায়ের তারা একটি ফসল। যেমন অন্যান্য শাস্ত্রেও হয়ে থাকে, ব্যাকরণ শাস্ত্রেও বলা হয়ে থাকে অমুক সম্প্রদায়ের তারা, এবং তারা অমুকের পুত্র বলা হয়, তারা হয় পুত্র হয়তো নয়, তারা সেই সম্প্রদায়ের শিক্ষার্থী। এই 100 জনের নাম নাট্যশাস্ত্রে পাওয়া যায়। তাদের অনেকের নাট্যশাস্ত্র চর্চার কথাও আমরা অন্যত্র জানতে পারি। এদের সবার সময়কাল জানা যায় না, কারণ এই 100 জন যাদের নাম দেওয়া হয়েছে তারা একই সঙ্গে সব ভরতের কাছ থেকে শিক্ষা করেছিলেন এরকম মনে হয় না। তারা বিভিন্ন সময়ে ভরতের সম্প্রদায়ের মধ্যে ছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কৌহল। তার রচিত গ্রন্থে তালাধ্যায় নামক একটি অধ্যায় মাত্র পাওয়া যায়। তিনিও একজন নাট্যশাস্ত্রকার, কিন্তু তার মতামত অন্যান্য নাট্যশাস্ত্রকারেরা উদ্ধৃত করেছেন। কোন কোন নাট্যশাস্ত্রকার যাদের নাম এখানে নেই, তাদের মধ্যে আছেন ধনঞ্জয়। তিনি দশরূপক গ্রন্থ রচনা করেছিলেন 10ম শতাব্দীতে। রামচন্দ্র বা গুণচন্দ্র, রামচন্দ্র এবং গুণচন্দ্র তারা নাট্য দর্পণ রচনা করেছেন 12শ শতাব্দীতে। সাঙ্গদেব বা নিঃশঙ্ক সাঙ্গদেব, তিনি সঙ্গীত রত্নাকর রচনা করেছেন 12শ-13শ শতাব্দীতে। সারদা তনয়, তিনি ভাবপ্রকাশ বা ভাবপ্রকাশন রচনা করেছেন ওই 12শ-13শ শতাব্দীতে, এবং আরো অনেকে। এবং এর মধ্যে একজনকে বাদ দেওয়া চলবেই না, তিনি হচ্ছেন অভিনবগুপ্ত, যিনি প্রধান টিকাকার হচ্ছেন নাট্যশাস্ত্রে। তার অভিনব ভারতীর ওপর নির্ভর করেই আমরা আজও নাট্যশাস্ত্রের চর্চা করে থাকি। তার সময়কাল আনুমানিক 11শ শতাব্দী। এই নাট্যশাস্ত্রের সৃষ্টির প্রারম্ভের যে কাহিনী, যা এতক্ষণ বললাম, তার থেকে কতগুলি বিষয় প্রকট হচ্ছে। প্রথমত, নাট্যশাস্ত্র একটি বেদ। আমরা জানি বেদ ছাড়াও কতগুলি উপবেদ থাকে, যেমন আয়ুর্বেদ, ধনুর্বেদ ইত্যাদি। কিন্তু নাট্যবেদ কিন্তু উপবেদ নয়, তাকে বেদই বলা হচ্ছে। এবং শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ ইত্যাদি যেগুলো বলা হয় বেদাঙ্গ, অর্থাৎ বেদপাঠের সহায়ক যে সমস্ত বিজ্ঞান, সেগুলির মধ্যেও নাট্যশাস্ত্র বা নাট্যবেদ পড়ে না। এর অবস্থান ঋক, সাম ইত্যাদি চতুর্বেদের সঙ্গে একই কোটিতে। সুতরাং এখানে নাট্যশাস্ত্রের গুরুত্ব এইভাবে প্রচার করা হলো, এইভাবে আমরা জানতে পারলাম। দ্বিতীয়ত, এই পঞ্চম বেদ হচ্ছে
সর্বসাধারণের উপযোগী শুধু বিদগ্ধজনেরই নয়, এর অন্তর্গত যে বিষয় শুধু যে বিদগ্ধজন তার রস গ্রহণ করবেন তা নয়, এই পঞ্চম বেদের উৎপত্তির মূলে আছে সাধারণ মানুষকে আনন্দ দেওয়া এবং তার মাধ্যমে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা। আমরা আমাদের সংস্কৃত কাব্যশাস্ত্র এবং নাট্যশাস্ত্রে সবসময়ই দেখি যে তার যা যা প্রয়োজন, কারণ সবকিছুরই তো পাঠের একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজন এখানে অন্যান্য প্রয়োজনের সঙ্গে বলাই হয় আনন্দ পাওয়া। হ্যাঁ, সেই আনন্দ পাওয়া এবং দেওয়া, এবং এটা এই আনন্দ যেটা সেটা কবি বা নাট্যকার তিনিও পান, যারা দেখছেন তারাও পান, এই যারা অভিনয় করছেন তারাও পান। এইগুলো হলো এই বেদের বৈশিষ্ট্য। দেবতারা এখানে বলছেন যে শূদ্র জাতি সমূহ, অর্থাৎ যেসব জাতির উপনয়ন হয় না, তাদের কাছে বেদ অগম্য। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। দেবতারা বলছেন শূদ্র জাতি সমূহ, অর্থাৎ যেসব জাতির উপনয়ন হয় না, তাদের কাছে বেদ অগম্য। তাই একটি সার্ববর্ণিক পঞ্চম বেদ সৃষ্টি করতে হবে, যা সর্বজাতির অধিগম্য। বেদ এমন এক বস্তু যার গুরুত্ব সমাজ, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আদি যুগ থেকে স্বীকার করা হয়েছে। এই পঞ্চম বেদ বা নাট্যবেদ শূদ্রাদি জাতির ও বেদ চর্চার অধিকার দিয়েছে। তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দিক দেখলাম। প্রথমত হচ্ছে নাট্যশাস্ত্র একটি বেদ, দ্বিতীয়ত এই যে বেদ নাট্যবেদ যেটা, সেটা সর্বজাতির সর্ববর্ণের উপযোগী, এবং দেবতারাই এটা স্বীকার করেছে, এই স্বীকৃতি দিয়েছে। এই পঞ্চম বেদ বা নাট্যবেদ শূদ্রাদি জাতিরও বেদ চর্চার অধিকার দিয়েছে। তৃতীয়ত বলা হয়েছে নাট্যবেদ প্রয়োগের অধিকারী মানুষই, দেবতারা নন। স্বর্গবাসী দেবগণ তারা পঠন পাঠনের যোগ্যতা অর্জন করেন, অর্থাৎ আমরা যে পরীক্ষার পড়া করি, পরীক্ষায় বসি, ভালো মন্দ যাই হোক রেজাল্ট, আমরা তো পরীক্ষায় বসি, কিন্তু দেবতারা সেটা পারবেন না, কারণ বিদ্যা গ্রহণ এবং ধারণ করার যে ক্ষমতা সেটাই তাদের হয়নি। তারা অলস এবং আরামপ্রিয়। অতএব মানুষই এই শাস্ত্র চর্চার অধিকারী, তারা পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু এবং বুদ্ধিমান। তাহলে এখানে মানুষকে একটা খুব উচ্চ স্থান দেওয়া হচ্ছে। ভরত এবং তার পুত্রেরা নাট্যশাস্ত্রের প্রয়োগ শিখে নাট্যাভিনয় করতে সমর্থ হন, এবং শুরুতেই নাট্যাভিনয়ের বৈশিষ্ট্য কতগুলি নিয়ে আলোচনা পাওয়া যায়। এর ব্যাখ্যা করতে গিয়ে অভিনবগুপ্ত বলেছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থের প্রাপ্তির জন্য প্রয়োজন হয় বাক, অঙ্গ ও সত্যের চেষ্টা। সত্য মানে যেটা আমাদের অন্তরের বিষয়, যেটা আমাদের মনের থেকে আসে, যেটা যে কর্মই আরম্ভ করা যাক সেখানেই বাক, দেহ ও মনের ব্যাপার থাকে। ব্যাপার মানে হচ্ছে অ্যাক্টিভিটি, তাদের কোন রকম চেষ্টা। সেই কারণে ভরত নাট্যাভিনয়ের প্রসঙ্গে তিনটি বৃত্তি প্রথমে স্বীকার করেছেন, ভারতী, সাত্যতী এবং আরভটী। ভারতী বৃত্তি প্রধানত বাক ভিত্তিক। এই বৃত্তি প্রসঙ্গে আরো ডিটেলে পরে বলার সুযোগ হলে বলবো, কিন্তু এইটুকু বলি যে কিছু কিছু নাট্য সৃষ্টি আছে যেগুলো এক একটা বৃত্তিতে, প্রত্যেকটা একটা একটা বৃত্তি রয়েছে, এটা নাট্যশাস্ত্রে বলা হয়েছে, সর্বত্রই বলা হয়েছে। ভারতী বৃত্তিতে হলো, এটা হলো বাক ভিত্তিক, অর্থাৎ কথা বেশি আছে। সাত্যতী
মনের ব্যাপার, অর্থাৎ সাত্ত্বিক বৃত্তি। যেখানে মনের ব্যাপার কিভাবে হয় সেটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। আরোহটি হলো সোৎসাহ নিরলস ব্যাপার, সেজন্য সেটা হলো দৈহিক বা কায়িক ব্যাপার। এই প্রসঙ্গে ব্রহ্মা স্বয়ং বলেছেন যে এই তিনটে বৃত্তি তো তুমি ব্যবহার করছো, তুমি সংযোজন করছো, তুমি এর সঙ্গে কৈশিকী বৃত্তিও সংযোজন করো। মানুষের বাক, অঙ্গ ও সত্ত্বের প্রয়োগ ছাড়াও সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এই সৌন্দর্যের উপযোগী ব্যাপার হলো কৈশিকী। এর জন্য যে ধরনের লালিত্য প্রয়োগ করা প্রয়োজন তা স্ত্রীজন ব্যতি রেখে শুধু পুরুষের দ্বারা করা সম্ভব নয়। অতএব এই কৈশিকী বৃত্তির প্রয়োগের জন্য নারী চরিত্র, নারী অভিনেত্রী গ্রহণ করা প্রয়োজন। এখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে প্রথমত যেমন মানুষের মধ্যে থেকে অভিনেতা বা নাট্য প্রয়োগে যারা যোগ্য তাদের নিতে হবে, তেমনি যারা আর কি এর মধ্যে নিম্ন বর্ণের লোক, নিম্নবর্গীয়, তাদেরও এখানে অধিকার দেওয়া হচ্ছে। শেষকালে দেখছি আমরা যে ব্রহ্মা শুধু পুরুষ নয়, নারীদেরও অধিকার দিচ্ছেন, এবং তাদের আশাটা বিশেষ করে দরকার অভিনয়ের ক্ষেত্রে, নাট্যের ক্ষেত্রে। কেন? সৌন্দর্য আনার জন্য, লালিত্য আনার জন্য। তো এখানে নারী কোথায় পাওয়া যাবে? সেই জন্য অপ্সরাদের গ্রহণ করতে হলো। অপ্সরারা সেই নাট্য, প্রথম যে নাট্য হলো সেখানে তারা অভিনয় করলেন। এখানে একটা জিনিস বলছি, তুলনামূলক ব্যাপার যেমন সেখানেও একটা আসছে, যে সব দেশেই আমরা দেখছি সম্ভবত প্রাথমিকভাবে শুধু পুরুষের অভিনয় খুব বেশি রকম দেখা যেত। আমাদের আধুনিক যুগেও, এবং সেও বেশ কয়েক শতাব্দী ধরে, যাত্রা বা প্রথম দিকের নাটকে পুরুষেরাই স্ত্রী চরিত্রে অভিনয় করতেন, এটা তো আমরা জানি। পরে মধুসূদন ইত্যাদি এসে অভিনেত্রীদের নিয়ে তাদের দিয়ে অভিনয়, স্ত্রী চরিত্রে অভিনয় করানো শুরু করেন, এবং এটা একটা তখনকার দিনে একটা খুব বড় রকমের একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল। ইংল্যান্ডে আমরা দেখছি শেক্সপিয়ার এবং তার পূর্ববর্তী ও সমসাময়িক যারা ছিলেন নাট্যকার, তাদের নাটকেও ছোট ছেলেদের দিয়ে নারী চরিত্রে অভিনয় করানো হতো। শেক্সপিয়ারের বহু নাটকে আমরা দেখি কিছু নারী চরিত্র মাঝে মাঝে পুরুষের ছদ্মবেশ নিয়ে থাকেন, যেমন অ্যাজ ইউ লাইক ইটে রোজালিন, মার্চেন্ট অফ ভেনিসে পোর্শিয়া, নেরিসা, জেসিকা, 12th নাইটে ভিওলা ইত্যাদি। বঙ্গরঙ্গমঞ্চে যে প্রথম স্ত্রী ভূমিকা অভিনেত্রীদের নেওয়ার ব্যাপারে খুব সামাজিক একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা সকলেই জানেন। সে যুগে যারা অভিনয় করতে আসতেন, এখন তো বিনোদিনী নাম সবাই জানেন, সুবিখ্যাত, তারা সমাজে অপান্তেও ছিলেন, কিন্তু তাদের অভিনয়ের গুণে তারা সমাজে ঠাঁই পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন। এখানেও আমরা দেখছি যে পুরুষদের দিয়ে শুধু অভিনয় হবে না বলে নারীদেরও নিয়ে আসা একটা প্রচেষ্টা সেই স্বর্গীয় কালেও হয়েছিল। আরেকটা প্রসঙ্গ যেটা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে আমরা তো নাটক কথাটাই ব্যবহার করি, নাটক অভিনয় হচ্ছে, কিন্তু নাট্যশাস্ত্রের কালে এবং তারপরেও যারা লিখেছেন তারাও সকলে বলেছেন যে যেটা অভিনয় করা হয়, এই যে আগেই বললাম দৃশ্যকাব্য হচ্ছে অভিনয়, অর্থাৎ যেটাকে অভিনয় করা হয়, এবং তার আরেকটা নাম হচ্ছে রূপক। রূপক কেন বলা হয়? রূপক যেহেতু রূপের আরোপ করা হয়। আমাদের ছোটবেলায় যখন
রেডিও শুনতাম, এখন তো রেডিওতে ওইরকম অনুষ্ঠান হয় না। রেডিও নাটক যেগুলো হতো সেখানে প্রতি শুক্রবার রাতে একটা 8টার সময় নাটক হতো, সেটা আমরা নিয়মিত শুনতাম। সেই নাটকে বলা হতো, এই নাটকের রচনা কে করেছেন, এবং তারপর বলা হতো নাট্যরূপারোপ বলে যিনি নাট্যরূপ দিয়েছেন তার নাম বলা হতো। এই যে রূপের আরোপ কথাটা, এটা আমরা অন্যত্র পেয়েছি, সংস্কৃত কাব্য সাহিত্যেও পেয়েছি, সে প্রসঙ্গে এখন আসছি না। যার যে রূপটা নয় তার উপর সেই রূপটা আরোপ করা। যিনি রামের ভূমিকা অভিনয় করছেন তিনি তো রাম নন, সেই ব্যক্তি রামের ভূমিকায় অভিনয় করছেন। যিনি সীতার ভূমিকায় অভিনয় করছেন তিনিও সীতার রূপের আরোপ হয়েছে তার উপরে, তিনি কিন্তু বাস্তবিক সীতা নন, সেজন্য একে বলা হয় রূপক। তো ভরতের সময় 10টি রূপক স্বীকার করা হতো, পরেও করা হয়েছে। দশরূপক নামের একটি বইয়ের কথা এর আগেই বলেছি। এই 10টি রূপক হলো, তার মধ্যে নাটক হচ্ছে প্রধান। তা এগুলির বিস্তারিত বিবরণ হয়তো দেওয়া হবে না, নামগুলো কোনো সময় একটা বলতে হবে। নাটক বিশেষ করে খুবই জনপ্রিয় এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহার হতো, এবং নাটকের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোই হচ্ছে যাকে বলা স্ট্যান্ডার্ড। অন্যান্য যে সমস্ত রূপকগুলো আছে তার মধ্যে অনেক কিছু নাটকের মতো বলে দেওয়া হয়। তার মানে নাটকটা হচ্ছে এখানে ছক, সেই ছকে ফেলে অন্যান্য রূপকগুলোকে তৈরি করা হয়। এছাড়া কতগুলি উপরূপক ছিল, কেউ বলেন 18টা, কেউ বলেন আরো বেশি। এগুলো হলো উপ, মানে এগুলো সাব ভ্যারাইটি অফ কাইন্ড অফ ড্রামা,